বেসিক্যালি ওই হচ্ছে বদ্রীনাথের মন্দির। জাস্ট লাইনটা দেখো, ধাক্কা দাও। বেসিক্যালি এই হচ্ছে পান্ডাগাঁও ঢোকার রাস্তা। गुड मॉर्निंग गाइज, वेलकम बैक टू माई चैनल, वेलकम टू अनदर वीडियो ऑफ केदारनाथ सीरीज। तो कल के तुंगो থেকে নামার পরে বেসিক্যালি আমরা চোপতা স্টে করি। চোপতা মিন্স তুঙ্গো থেকে যেখানে নাবি তার থেকে 1.5 কিলোমিটার দূরে একটা হোমস্টেতে। তো হোমস্টে রুমটা আগে তোমাদের দেখাই। এই ছিল আমাদের রুম। এখানে 2 জন শুতে পারবে, ওখানে 3 জন শুতে, এখানে আমাদের মোটামুটি 6 জন এই রুমে শুয়ে পড়তে পারবে। বাথরুমটা বেশ ডিসেন্ট। শুধু এই রুমের একটাই প্রবলেম, যেখানে গিজারটা নেই। ভাড়াটাও খুব মিনিমাল, মানে ভাড়াটা ওই মোডল আমাদের এখানে পড়েছিল 2500, তার সাথে খাওয়া দাওয়া চার্জ, কারণ এখানে একটু কস্টলি হবে। বাট রুমটা খুব ভালো ছিল, যথেষ্ট ভালো। তো এখন তোমাদের ওপরে যাই, গিয়ে আরও সিনসিনারি দেখাচ্ছি, তার সাথে এই ডিটেলস দিচ্ছে এই হোমস্টেটা। তো চলো ওপরে গিয়ে কথা হচ্ছে তোমার সাথে। টাটা। বেসিক্যালি হোমস্টের ছাদ থেকে ভিউটা ঠিক এরকম। একটা চটকপুর ভাইব, কারণ এখানে ওরকমই জায়গাটা, একটু এক্সপেন্সিভ সেরকম। তো চলো ভেতরে যাই, যে হোমস্টেটার মালিক আছে তার সাথে তোমায় কথা বলাচ্ছি। আর হোমস্টেটার ডিটেলস আমার কাছে যে কার্ড দেওয়া সেটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন। তোমরা এখানে এলে এই হোমস্টেটা থাকতে পারো। তো চলো ভেতরে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। भैया आपका ज़रा ये होमस्टे का डिटेल्स दे दीजिए। जी, हमारा ये चोपता में बुलकन जगह है। हाँ, हमारे यहाँ पे हमारे होटल का नाम है हिमालयन वैली व्यू। अच्छा। और आप आइए, हमारे पास 4 कमरे हैं। हाँ, रहने के लिए ऊपर मतलब बढ़िया व्यवस्था है। बढ़िया। हाँ जी हाँ। आप तुंगनाथ का जो आना चाहें तो वो आ सकते हैं। हाँ। और तुंगनाथ से वो जो कहाँ जाते वक्त ये पड़ेगा, क्योंकि तुंगनाथ गोपेश्वर मतलब बद्रीनाथ रूट पे है। हाँ। चोपता मार्केट से 1.5 किलोमीटर आगे है। चोपता मार्केट से 1.5 किलोमीटर आगे। जी ये भैया बहुत अच्छे, मतलब बहुत अच्छा व्यवहार है उनका। तो आप जब इस रास्ते से आए तो ये होम, मतलब ये जो पहला वाला ही होम स्टे आप। जी हाँ, पहला ही इस कॉलोनी में जब शुरू होता है तो पहला वाला ही होम स्टे भैया का फर्स्ट हिमालयन व्यू के पास, भूतनाथ मंदिर के पास, एकदम पास, मतलब भूतनाथ मंदिर के साथ ही। तो होम स्टे का एक बार नाम फिर से बता दीजिए भैया। हिमालयन वैली व्यू। हिमालयन वैली व्यू। तो बहुत अच्छा होम स्टे, बहुत अच्छा इन लोगों का मतलब व्यवहार है हमारे प्रति। तो बहुत अच्छा लगा भैया। खाना रहना सब ठीक है, सब परफेक्ट है। रूम तो मैंने आप लोगों को दिखाई दिया। तो जब चोपता से आए तो इधर ही स्टे करे, अच्छा रेंट भी है। नो তো এই ছিল আমাদের চোপতার থাকা। তো এবারে আমরা কি করব, এবারে আমরা এখান থেকে বেরোবো। আমি তোমাদের একবার ইয়েটাও শেয়ার করে দিচ্ছি, এখানে যে বোর্ডটা সেটাও শেয়ার করে দিচ্ছি। তো চলো গাড়িতে বসে তোমার সাথে কথা হচ্ছে। টাটা। তো এই হচ্ছে হোমস্টেটা, ওই দিক থেকে তোমরা আসবে যখন চোপতা দিয়ে, এটা আবার ফার্স্ট হোমস্টেটা। তো হোমস্টেটা চা খেলাম এতগুলো। তো এই হচ্ছে হোমস্টেটার বিলবোর্ড, এটা দেখে নাও পোস্ট করে। চলো এবার আমাদের বেরোনোর সময় হয়ে গেছে।
2024 প্ল্যানে একটু চেঞ্জ হলো। আমরা সকালে ঠিক করেছি মানা যাব, বাট মানাতে গিয়ে আবার 1.5-3 কিলোমিটার হাঁটা, ওঠা নামা করে বসুন্ধরা বলতে। আর এখানে কারো এনার্জি নেই হাঁটার মতো, সবাই ঘুমাতে ঘুমাতে এসছে এখানে। তো এখন একটা কাজ করে যাও, গিয়ে বদ্রীনাথটা যেহেতু আগে পড়বে, তো বদ্রীনাথে পুজো দিয়ে বদ্রীনাথে স্টে করে দেন কালকে মানা আর বসুন্ধরা ফলসে যাবো, দেন ওখান থেকে নেমে আসবো। এই হচ্ছে প্ল্যানের চেঞ্জ। তো চলো এখন আপাতত বদ্রীনাথ পৌঁছাই, দেন তোমার সাথে বাড়ির কথা হচ্ছে। এখন তো ঘুমাবো সোজা। তো এখন আমরা আছি বদ্রীনাথের যে শহরটা সেখানে গাড়ি পার্ক করে এখন আমরা চলে আসি মন্দিরের দিকে। মন্দিরে যাওয়ার রাস্তা হারাই তো নেই, চলো মন্দিরের সামনে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। আর মোটামুটি জার্নি খুব একটা মানে স্মুথ বলবো না, রাস্তাঘাটের অবস্থা যে খারাপ, প্লাস ল্যান্ডস্লাইড হয়েছিল, অনেকক্ষণ জ্যামে করে আটকাতে হয়েছিল। তো যাই হোক মন্দিরে যাই, কিন্তু আমার সাথে বাড়ি কথা হচ্ছে। বেসিক্যালি ওই হচ্ছে বদ্রীনাথের মন্দির। তো এখন অ্যাকচুয়ালি 4টের সময় বন্ধ হয়ে যাবে, কারণ আজকে গ্রহণ আছে একটা। তো 4টের সময় বন্ধ হবে, তো আজকে আমরা পুজো দেবো না, কারণ খাওয়া কাপড় সবাই কেউ পরিষ্কারই নেই। তো ভাবছি আমরা কালকে পুজো দেবো। তো চলো তাও এসছি মন্দিরের সামনে, না দর্শন দিয়ে যাবো তো একবার দর্শন দিয়েছি। চলো দেখো তোমরা। বদ্রীনাথে আসতে গেলে আপনাদের সবার আগে পার করতে হয় 5টি প্রয়াগ, যার মধ্যে অন্যতম হলো দেবপ্রয়াগ। এছাড়াও রয়েছে রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ ও শেষে বিষ্ণুপ্রয়াগ। এই 5টি প্রয়াগ পার করে অলকানন্দের গা বেয়ে আপনি পৌঁছে যাবেন বদ্রীনাথে। বেসিক্যালি বদ্রীনাথ জায়গাটা যোশীমঠে অবস্থিত। তো বেসিক্যালি এই হচ্ছে আমাদের হোটেল, এটা হচ্ছে আমাদের হোটেল। এখানে এবার রুমটা গিয়ে দেখবো। বদ্রীনাথে বিশাল হাওয়া মারছে, মানে হু করে হাওয়া মারছে। ঠান্ডা সেরকম প্রভাব বলবো না, বাট হাওয়াটা এখন মারছে না, দারুণ ঠান্ডা লাগছে। তো এখন চলো উপরে যাই, মালগুলো নিয়ে, কিন্তু আমার সাথে হচ্ছে টাকা। তো বেসিক্যালি এই ছিল আমাদের রুম, আর বাথরুমেও গিজার সিস্টেম ছিল। তো এখন আমরা বেরিয়ে যাবো বদ্রীনাথের জন্য। ঘরে রয়েছে বোর্ডলেন দিয়ে দিয়েছি, কারণ এখানে প্রচুর ফুট ফাটছে। এখন চলো মন্দিরে গিয়ে পুজোটা দিই, দেন তোমার সাথে বাড়ি হচ্ছে টাটা। বেসিক্যালি আমরা এখন মন্দিরে এখানে ঢুকলাম, কালকে এখন আমরা এসেছিলাম, তো তখন কোনো রকম টোকেন লাগেনি। বাট এখন যখন পুজো দিতে যাচ্ছি এখন টোকেন লাগছে। যেটা তোমরা পারমিট আনবে, সেই পারমিটটা সফট কপি বা হার্ড কপি ক্যারি করবে। হ্যাঁ, তো সফট কপি হার্ড কপিটা ক্যারি করে যেখানে এই হচ্ছে মন্দিরের গেট। হ্যাঁ, এই হচ্ছে মন্দিরের গেট, আর এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো আগে গিয়ে মন্দিরের ঢোকার যে টোকেনটা সেটা ক্যারি করতে হবে। তো এখন মহিতা আর আমরা সব দাঁড়িয়েছি এখানে টোকেন ক্যারি করার জন্য। তো চল টোকেনটা তুলি, দেন তোমার সাথে বাড়ি কথা হচ্ছে টাটা। বেসিক্যালি এই হচ্ছে রেজিস্ট্রেশনের মানে। তো এখন আমরা টোকেন নিয়ে নিয়েছি, চলে যাবো মন্দিরের দিকে। তো চলো যাই, কতক্ষণে পুজোটা হয় দেখি। আমার লোক ফেরানো থাকে, তার উপর হাত পা ঠান্ডা হয়ে গেছে। চলো মন্দিরে ঢুকে দেন তোমার সাথে বাড়ি। ওই হচ্ছে মন্দির, আর এখানে একটা হট স্প্রিং আছে, সাইড দিয়ে বসে আছে অলকানন্দ। তো চলো মন্দিরে যাই, দেন তোমার সাথে কথা হচ্ছে। আওয়াজটা একটু লো এলে ক্ষমা করে দিও, কারণ এখানে ঠান্ডার জন্য কথা বলা যাচ্ছে না, প্লাস কথা জড়িয়ে যাচ্ছে। তো চলো পুজোটা দিই, ডালা কিনি, দেন তোমার সাথে বাড়ি কথা হচ্ছে টাটা। এই যোশীমঠ জায়গাটা আদি শঙ্করাচার্যেরই প্রতিষ্ঠা করা। যোশীমঠে প্রচুর দেবদেবীর মন্দির আছে, হনুমান, গৌরীশঙ্কর, গণেশ, সূর্য ইত্যাদি অনেক কিছু। এছাড়াও বদ্রীনারায়ণ আর রাজেশ্বরী দেবীরও মন্দির রয়েছে। অদূরে একটি পবিত্র গুহার সন্ধান পাওয়া যায়। কথিত আছে সেই গুহায় নাকি আদি শঙ্করাচার্য তপস্যা করতেন। ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার তথা নরসিংহরূপী নারায়ণ মূর্তি সংবলিত উল্লেখযোগ্য নরসিংহা মন্দির এই যোশীমঠেই অবস্থিত। এইটা নিয়ে একটি জনশ্রুতি প্রচলিত আছে, যেটি তোমাদের আমি আরো পরে বলবো। লাইনটা দেখো, কিচ্ছু নেই, লাইনটা দেখো। তো বেসিক্যালি এই হচ্ছে মন্দিরের ভিড়, এইখানে লাইন পড়েছে। তো এত লাইন দেখে
আমাদের একা ঢোকার সাহস হলো না, বাইরে থেকে মাথা দেখালাম, এবার বেরিয়ে যাওয়া মন্দির থেকে। বাবা বদ্রীনাথের দেখা হয়তো হলো না, বাট বাবা বদ্রীনাথের ধামে এসছি এটাই অনেক। তো চলো এখন এখান থেকে ভিড়ে দেন নয় কথা হচ্ছে, কারণ এই লেভেলের ভিড়ে ঢোকার সাহস কারণ নেই। তো এই হচ্ছে বদ্রীনাথ মন্দির তোমাদের জন্য। চলো এখান থেকে ভিড়ে দেন নয় কথা হচ্ছে, টাটা। তো হয়ে গেলে এখানে একটা চায়ের দোকান আমরা বসে গেছি, এখন চা খাচ্ছে স্যাররা আড্ডা মারছে, আর আমি একটা ম্যাগি নিয়ে নিয়েছি, হচ্ছে ম্যাগি সবাই খাচ্ছে। তো তোমাদের আমরা একটাই সাজেশন দেবো যে খাওয়া দাওয়াটা এখানে মেনটেন করো, কারণ খাওয়া দাওয়ার জন্য খুব শরীর খারাপ হয়। ম্যাগিটা আজকে আমরা খাচ্ছি, কারণ আজকে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, এখানে মানাগাঁও থেকে তো আর এদিকে কোথাও যাওয়ার নেই, ব্যাক করছি। তো ম্যাগিটা একটু ময়দার, তো ময়দার একটু কম খেতে পারো, এটা তোমাদের চয়েস। বাট আমরা অক্সিজেন লেভেল কমে যাবে, হজম হবে না, শরীর খারাপ করে যাবে ম্যাগিটা। তো যখন তোমরা ট্রেক করছো বা কিছু করছো তো ম্যাগিটা অ্যাভয়েড করো। চলো এখন ম্যাগিটা যেহেতু আজ ট্রেক নেই ওই জন্য তা আমিই খাচ্ছি, এরাও आधा घंटा वेट कीजिए हमारा। ठीक है, हाँ हाँ मंदिर गया था, मंदिर के बगल में मंदिर के पास गया, रिटर्न आ गया। मना जाएगा, मना उसके बाद বেস্ট ঝাল ঝাল ভালো লাগে খেতে। ম্যাগিটা শেষ করে দিন, তোমার সাথে কথা হচ্ছে। তো বেসিক্যালি এখন বাজে 8:51, আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে মানাগাঁও। তো ওয়েদার অবস্থা শুরু করে দিয়েছে, মনে হয় এখানে স্নোফল হওয়ার চান্স আছে আজকে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এবারে ডেস্টিনেশন হচ্ছে মানাগাঁও থেকে বেরিয়ে ঋষিকেশের দিকে যাওয়া। তো যতটা এগিয়ে যাওয়া সম্ভব, কারণ ঋষিকেশটা একদিনে পৌঁছানো যায় না, তো ঋষিকেশের দিকে যাবো। তো চলো মানাগাঁও যাওয়ার পর তোমার সাথে দেখা হচ্ছে, টাটা। তো বেসিক্যালি এক্ষুনি পুরো মার্গারিটা সিন হয়ে গেছিলো, গাড়ি স্টার্ট হচ্ছিল না, টাকা কমে দাও যেগুলো গাড়ি স্টার্ট করতে হয়েছে। তো চলো গাড়িতে বসি, দেন তোমার সাথে বাইক কথা হচ্ছে, টাটা। গাড়ি চলেনি, পুরো মার্গারিটা। অবস্থা খারাপ। এই মার্গারিটা ছাড়িয়ে তোমার সাথে কথা হচ্ছে, টাটা। এখন বুলডোজার লাগিয়ে গাড়ি টানা হবে। দেখছি বিছানা শো দেখছি এখন। ও ভাই বিশ্বাস চিড়ে বিড়ে নেড়ি রেডি শো দেখবে, এদিকে আমাদের হয়ে যাচ্ছে। এখানে এতক্ষণ গাড়ি ঠিক হচ্ছে, সেই সুযোগে তোমাদের বদ্রীনাথের গল্পটা বলে দিই। তো বদ্রীনাথ নিয়ে 2-3টে মানে লোকশ্রুতি আমি শুনেছিলাম, মানে লোকের কাছে আর কি। তো প্রথমটা হচ্ছে বদ্রীনাথ কী করে মানে হলো, তো সেইটা আগে তোমরা শোনো। তো বেসিক্যালি হিন্দু পুরাণ অনুযায়ী এই স্থানে বিষ্ণু ধ্যানে বসেছিলেন। হিমালয়ের একটি অঞ্চলে মাংসভোগ সন্ন্যাসী ও অসাধু লোকজন বাস করত। এই স্থানটি তার থেকে দূরে ছিল বলে বিষ্ণু ধ্যানের জন্য এই স্থানটিকে বেছে নিয়েছিল। ধ্যানের সময় বিষ্ণু এখানকার দারুণ শীত সম্পর্কে কিছু জানতেন না। তার স্ত্রী লক্ষ্মী একটি বদ্রী গাছের আকারে তাকে রক্ষা করেন। লক্ষ্মীর ভক্তিতে তুষ্ট হয়ে বিষ্ণু এই অঞ্চলের নাম দেয় বদ্রিকাশ্রম। বিখ্যাত ব্রিটিশ গবেষক অ্যাটকিনসনের মতে এই অঞ্চলে একসময় একটি বদ্রী গাছের জঙ্গল ছিল, কিন্তু সেই জঙ্গল আজ আর দেখা যায় না। এই মন্দিরের বদ্রীনাথ রূপী বিষ্ণু মূর্তিটি পদ্মাসনে উপবিষ্ট অবস্থায় দেখা যায়। পুরাণ অনুসারে এক ঋষি লক্ষ্মীকে বিষ্ণুর পদসেবা করতে দেখেন, তাই তিনি বিষ্ণুকে তিরস্কার করেছিলেন। সেই জন্য বিষ্ণু বদ্রীনাথে এসে দীর্ঘ সময় পদ্মাসনে বসে তপস্যা করেছিলেন। এটাতে গেল বদ্রীনাথের নামকরণের গল্প, বদ্রীনাথ কেন বলা হয় এই জায়গাটাকে। আরেকটা গল্প, এটা তোমাদের নরসিংহা বলছিলাম সেটা। তো এইখানে যে নরসিংহা মন্দিরটি রয়েছে আমরা তো যেতে পারিনি। তো এই নরসিংহা মন্দিরের মানে যে ভগবান মূর্তিটি রয়েছে, তো তার দক্ষিণ হস্ত চুলের মতো সরু। লোকে বলে একটা এমন সময় আসবে যখন সেটি ভেঙে নষ্ট হয়ে যাবে, তখন বদ্রীনাথের কাছে জয় বিজয় দুটি পর্বত ধূলিসাৎ হয়ে যাবে এবং বদ্রীনাথে যে বদ্রীনারায়ণের মূর্তিটি রয়েছে সেটা অদৃশ্য হয়ে যাবে। তখন কি হবে, এইখানেই আছে ভবিষ্য বদ্রী বলে একটা মন্দির, সেই ভবিষ্য বদ্রী বদ্রীনাথ রূপে আবার প্রতিষ্ঠা করা হবে। তো
বেসিক্যালি পাহাড়ের রাস্তায় গাড়ি চালানো খুব একটা সোজা না গাইস, কারণ এখানে আমাদের গাড়িটা এখনও কত দূর গেছে স্টার্টই হয়নি মনে হয়। তো চলো যাই হোক, গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছি। তো গাড়িটা স্টার্ট হয়ে যাবে না দেখি আগে চেষ্টাটা। তো ফাইনালি 8 ঘন্টা চেষ্টার পরে গাড়ি চালু হয়ে গেছে। এখানে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে ঠান্ডায় প্রচুর চাপ গাড়ি চালানো। তো যাই হোক গাড়ি চালু করে দিয়েছি, এখন এখান থেকে বেরোবো। মানা রাস্তা বদ্রীনাথ মন্দির তো দর্শন হলো এবং জানা গেল বদ্রীনাথ মন্দির সম্পর্কে অনেক অজানা তথ্য। আশা করি ভালো লেগেছে। তো চলুন এবার যাওয়া যাক ভারতের শেষ গ্রাম মানার উদ্দেশ্যে। মানা থেকেই শুরু হবে হেঁটে ভ্রমণ। মানা বদ্রীনাথ থেকে 3.5 কিলোমিটার দূরত্বে। অলকানন্দার ওপর দিয়ে লোহার সেতু অতিক্রম করে এগিয়ে গেলে বাঁদিকে পড়বে নারায়ণ পর্বত এবং ডান দিকে নিচে অলকানন্দ, আর নদীর ওপারে নর পর্বত। ভিডিওগুলো এত লেট করে ছাড়ার এটাই কারণ কি, আমি এতদিন এসে এই জায়গাগুলো সম্পর্কে রিসার্চ করছিলাম, কারণ যেখানে গেছি সেখানে সম্পর্কে কিছু তো জানতে হবে। আর এখানে আধ্যাত্মিকভাবে জায়গাগুলো এতটাই সমৃদ্ধ, তো তার সম্পর্কে কিছু না জেনে তোমাদের আমি হুটহাট করে ভিডিও দিতে পারি না। তো আমরা মানার সম্পর্কে যা জানবো বা আমি যতটুকু জানি সেটা তোমাদের বলবো। মানা ভারতের শেষ গ্রাম। এখানকার জনবসতি বেশ ঘিঞ্জি। যেখানকার অলিগলি যে কোনো ছোট শৈল শহরকেই মনে করিয়ে দেবে। মিনি তিব্বতও বলতে পারেন, আর একটু গেলেই পৌঁছে যাবেন তিব্বতে। বেসিক্যালি এই হচ্ছে মানাগাঁও ঢোকার রাস্তা। একটা নতুন ফটক করেছে, ফটকে লেখা জয় মহাবীর ঘণ্টাকর্ণ প্রবেশদ্বার। তো ঘণ্টাকর্ণ মন্দির আছে আগে, চলো যাই আর এদিকে দেখি। মানাতেই অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে সরস্বতী। দুটি নদীর রং দু রঙের, অলকানন্দার রং ঘোলা আর সরস্বতীর সবুজ। এই নদীর দুটির মিলনস্থলই কেশবপ্রয়াগ নামে পরিচিত। মানাকে নিয়ে বলতে গেলে হয়তো 1000টা ভিডিও কম পড়ে যাবে, তবে যতটা শর্টে তোমাদের বলা যায় আমি চেষ্টা করছি বলতে। আচ্ছা, আপনারা কোনোদিন ভেবে দেখেছেন মহাভারতের সেই স্বর্গের সিঁড়ি অ্যাকচুয়ালি কোথায় ছিল? ঠিক ধরেছেন, সেটা এই মানা গ্রাম দিয়ে যাওয়া যায়, যে পথের নাম স্বর্গরোহিণী। মানা গ্রামই ভারতবর্ষে একমাত্র গ্রাম যেখান থেকে সরস্বতীকে স্বচক্ষে দেখা যায়। এরপর থেকেই সরস্বতী পাতালে প্রবেশ করেছেন। কেন করেছেন সেটা আর কিছুক্ষণ পরে আপনাদের বলছি। সরস্বতীর নদীর ভয়াবহ গর্জন শুনে আপনার এখানে ভয় লাগতে পারে। কথিত আছে পাণ্ডবদের অন্তিম যাত্রাপথের ওপরেই এই সরস্বতী নদী পড়ে এবং এর ভয়াবহতা পাণ্ডবগণের মনে আশঙ্কা সৃষ্টি করে। তখন মধ্যম পাণ্ডব ভীম একটি পাথরের সাহায্যে সেতু নির্মাণ করেন, যা একটি ভীমপুল নামে পরিচিত। আপনারা একটু পরেই সেটি দেখতে পাবেন। মানাগ্রাম থেকে বসুধারা জলপ্রপাতের চড়াই রাস্তার ওপরেই রয়েছে এই পুল। এই পুলের ওপর দিয়েই পাণ্ডবগণ স্বর্গের পথে এগিয়ে যান। এই পথে অ্যাডভেঞ্চারের আশায় অনেক ভ্রমণার্থী বসুধারা জলপ্রপাত দেখতে যান। গ্রামটি আদতে বিশাল সুন্দর। প্রতিটি বাড়ির গায়ে কিছু না কিছু গ্রাফিটি করা, এবং একটি গ্রাফিটি একটি ভগবানকে বা একটি অবতারকে করে বেশ করে আপনারা দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা বাড়ির গায়ে সুন্দর করে গ্রাফিটি করা। যেহেতু আর কিছু দূর গেলেই তিব্বত বা চীন, তাই এই গ্রামে সাধারণ মানুষ ভ্রমণার্থীর পাশাপাশি আপনারা দেখতে পাবেন কিছু সেনাবাহিনী। ওই দূরে বিভিন্ন সেনাবাহিনীর বেস ক্যাম্পও রয়েছে। গ্রামটি বহু পুরাণের কাহিনীর সাথে জড়িত। কথায় বলে এই গ্রামেই নাকি ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন এবং এখানেই গণেশ মহাভারতের কিছুটা অংশ লিখেছিলেন। বেসিক্যালি এখন আমরা সমুদ্র লেভেল থেকে 10,133 ফুট ওপরে আছি। তো 10,133 ফুট ওপরতে মানা ভিলেজ আছে, যেখানে ইন্ডিয়ার প্রথম ভিলেজ। তো তোমরা এতক্ষণ তো শর্ট দেখি, আরও কিছু শর্ট দেখো। ভিলেজটা সুন্দর করে খুব সাজানো, তার সাথে এখানকার যে দেওয়ালগুলো আছে সেখানে পুরো গ্রাফিটিতে ভরা, দারুণ লাগছে।
তো তোমরা এই ভিলেজের ভিউটা এনজয় করো, এছাড়া আমরা দুজনে গুফা পাবো, সেই গুফার ভিউটা এনজয় করো, দেন তোমার সাথে কথা হচ্ছে। টাটা। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি গণেশ গুহায়। তো গণেশ গুহাটা এখানে মানে 18টা এপিক আর মহাভারত লেখা হয়েছে, সেটা এখানেই লেখা হয়েছে। এখানে কিনা तीर्थस्थल के विशुद्ध विवरण हेतु अध्यक्ष से संपर्क कर। তো এই হচ্ছে গণেশ গুহা। এখানে বেসিক্যালি এসব যত আমাদের যে 18টা পুরাণ আছে আর মহাভারত, সেটা এই গুহাতেই লেখা হয়েছিল। मैं फेसबुक के माध्यम से सभी भक्तों को राधे राधे बोलता हूँ और सभी से कहता हूँ कि आप भगवान गणेश जी के दर्शन करें और समस्त भाई ठीक है। हाँ? अब देखो मैं गणेश जी जब बोलूँ ना तो गणेश जी के दर्शन कराएंगे। आइएगा आप सभी भक्त। सुन तो लगाएंगे भैया मोबाइल वाले भैया। আচ্ছা, এই হচ্ছে সেই বিখ্যাত গণেশ গুফা, যেটা দেখতেই পাচ্ছ। পুরোটা এখানে যাওয়ার রাস্তা নেই, কারণ সামনে একটা পাথর চাপা দেওয়া গুহাটার। এই গুহাতে বসেই গণেশ মহাভারত লিখেছিলেন। ব্যাসদেব যেটি কিনা বলে বলে দিয়েছিলেন, গণেশ মহাভারত লিখেছিলেন এই গুহাতে বসেই। এখন আমরা এই গণেশ গুফা থেকে বেরোলাম, এবার যাবো ব্যাস গুফা। গণেশ গুফার সব থেকে বড় বিশেষত্ব মহাভারতের যে ব্যাপারটা, কনসেপ্টটা শুরুও এখান থেকেই হয়েছিল। যেমন যেটা বলা যায় যে মেনলি ব্যাসদেবের কথাতে মহাভারত লিখেছিল আমাদের গণেশ ঠাকুর। তো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, এরা দুজনকে শর্ত দিয়েছিল। ব্যাসদেবকে গণেশ শর্ত দিয়েছিল যে যদি মহাভারত বলতে বলতে একবারে উনি থেমে যান, তাহলে গণেশ আর লিখবে না। এই এর উল্টো দিক থেকে ঠিক ব্যাসদেব আবার গণেশকে একটা শর্ত দিয়েছিল, উনি যা যা শব্দ বলবেন সেই শব্দগুলোর মানে না বুঝে গণেশ যেন না। ব্যাপারটা কি হলো তাহলে, যখনই ব্যাসদেব হাঁপিয়ে যাচ্ছেন বলতে বলতে, কোশ্চেন তো বলা যায় না, যখনই বলতে বলতে উনি হাঁপিয়ে যাচ্ছেন, উনি কোনো কঠিন শব্দ ইউজ দিচ্ছিলেন। আর ঠিক সেই ফাঁকে
গণেশ বুঝতে সময় লাগছে গণেশে, আর সেই সময় উনি একটু নিজেকে স্বস্তি বোধ করে নিচ্ছে। দারুণ সুন্দর এক্সপ্লেন করলো মোহিত। গণেশ গুহা দেখলাম, এবার যাও আমরা ব্যাস গুহা। চলো ব্যাস গুহা থেকে যাও। তো মোহিত তো ব্যাসদেব আর গণেশের গল্পটা বলেই দিল, এবার আমি বলি সরস্বতী নদীর গল্পটা। তো সরস্বতী নদীর এখানে প্রচণ্ড তেজ আর গর্জনের সময়, মানে গর্জনের কারণে আমাদের গণেশ যখন মহাভারত লিখছেন তো গণেশের প্রচুর অসুবিধা হচ্ছিল। তো গণেশ তাই বারণ করেছিল সরস্বতীকে যে এত জোরে না বইতে। কারণ সরস্বতী এইখানে ভারতের এই প্রথম এমন একটা জায়গা যেখানে সরস্বতী লিকুইড ফর্মে বিরাজমান। তো এই কারণে গণেশ বলেছিল তুমি একটু আস্তে স্রোতটা ইয়ে করো যাতে আমাদের কানে আওয়াজ না আসে, বাট সরস্বতীটা শোনেননি। তাই গণেশ থেকে অভিশাপ দেন যে তিনি পাতালে ঢুকে যাবেন এবং এখান থেকেই সরস্বতী নদী পাতালে প্রবেশ করে। তাই সরস্বতী নদীকে আর ভারতের কোনো স্থান থেকে দেখা যায় না। মানাগ্রাম থেকে 5 কিলোমিটার দূরে ট্রেক করলেই আমরা পৌঁছাবো বসুধারা জলপ্রপাত। ওই জলপ্রপাতের একটা গল্প আছে। তো ওই জলপ্রপাত বলে নাকি পাপীদের গায়ে জল লাগে না, মানে যার পাপের ভাগ। তো এই হচ্ছে ইন্ডিয়ার প্রথম চায়ের দোকান, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ব্যাস গুফা। হচ্ছে ব্যাস গুফা। তো এটা 5330 বছর পুরনো। তো বলছে ব্রহ্মানন্দ সরস্বতী ওপরে একটা শ্লোক লেখা। তো বেসিক্যালি ব্যাসদেব এখানে বসেই বেদকে 4 ভাগে ভাগ করেছিল। এছাড়াও পুরাণের যে ইয়েটা সেখানে, এবং গণেশজিকে এখান থেকেই আহ্বান করেছিল যে তাছাড়াও इसके बाद भी आत्मा संतुष्ट ना होने के कारण अंत में इसी स्थान पर अष्टावक्र पुराण श्रीमद् भागवत महापुराण की रचना की थी। तो এইখানে সমস্ত পুরাণ বেদের ভাগ গণেশকে লেখার জন্য এখানেই আহ্বান করা হয়েছিল, এবং লাস্টে সন্তুষ্ট না হওয়ার জন্য তিনি এখানেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ লিখেছিলেন। এই হচ্ছে সেই গুহা, এই হচ্ছে সেই গুহা। তো এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টা টপকালেই তোমরা চিনে পৌঁছে যাবে। বেসিক্যালি ভেতরে এই ছিল, মানে ভেতরটা তোমার আমি দেখাতে পারিনি, বেশ বড় অবভিয়াসলি দেখাতে পারবো না কারণ ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। বাইরে থেকে ছিল এই ব্যাস গোয়া। এবারে যাবো আমরা ভীমপুলের দিকে। ভীমপুলের দিকে একটা সরস্বতী মন্দির আছে সমস্ত অলরেডি বলছিল এখানে লিখে। তো দেখা যাক নিচে কি আছে। তো নিচে যাই, কিন্তু আমার সাথে বাইক। ইন্ডিয়ার এই প্রথম চায়ের দোকান থেকে জাস্ট ভিউটা দেখো। এই পিছনে চলে গেলে চীন। তো এই হচ্ছে দেবী সরস্বতী মন্দির। এখানে একটা সরস্বতী ঠাকুরও তৈরি হচ্ছে, আর এই হচ্ছে সরস্বতী মন্দির। সরস্বতী নদীটা তোমরা দেখছি এখান থেকে উৎস। সরস্বতী নদীর উৎসটা দেখ, এই যে এখান থেকেই সরস্বতী নদী বইছে। আর এখানে একটা সরস্বতী ধাম তৈরি হয়েছিল, এটা এখনো কাজ কমপ্লিট হয়নি। তো এই হচ্ছে সরস্বতী মন্দির, যেটা কাজ চলছে। দারুণ যা জায়গার মধ্যে মন্দিরটা, ওখান থেকে সরস্বতী নদী উৎস এই মন্দির। মানে মানাগ্রামে এসে দারুণ লাগছে, ঠিক আছে। মানে এরকম ভালো
মনে হয় না অন্য কোথাও লেগেছে। তো চলো এখান থেকে বেরোই। আচ্ছা বেসিক্যালি জানি না কতটা সাউন্ড আসছে, তাও বলার চেষ্টা করি। ভিমপুলে একটা কনসেপ্ট এখানে লেখা আছে যে স্বর্গরোহণের সময় যখন সরস্বতী নদী পার করতে পারছিল না, তখন ভীম কি হয়েছে একটা শিলা নিয়ে সেখানে একটা পুলের মতো বানিয়ে দিয়েছিল। তো যেটা পার করেই স্বর্গরোহিণীর দিকে ইয়েরা গেছিলো, পঞ্চপাণ্ডব গেছিলো। তখন থেকে এই জায়গাটার নাম হচ্ছে ভীমপুল। তো ওই শিলাটা কোথাও আমি এখনো পর্যন্ত পাইনি, পেলে তোমার দেখাচ্ছি। এই যে পাথরটা দেখছো, এটাই হচ্ছে সেই পাথর যেটা কিনা ভীমকে নামিয়ে দিয়েছিল। তো চলো এখান থেকে আর বেরোতে হবে, একটু পকোড়া খাচ্ছি, খেয়ে বেরোবো, দেন তোমার সাথে রাইড করবো। এখন আমরা মানা থেকে বেরিয়ে এলাম। কেমন লাগলো মানায়? অসাধারণ। আমার বদ্রির থেকে মানার ভিউটা সব থেকে বেশি ভালো লেগেছে। একটা আধ্যাত্মিক ফিলটা আমি পেয়েছি সিরিয়াসলি। আর সত্যি আমার মহিতের থেকে অনেকেই জানলাম। ইনফ্যাক্ট আমরা ভীমপুলে ছিলাম, ওখান থেকে আরও 25 কিলোমিটার গেলে স্বর্গরোহিণী, বুঝতে পারছি, যেখান থেকে পঞ্চপাণ্ডবরা স্বর্গে যাওয়ার মানে রাস্তা ছিল। যদিও বসুন্ধরা থেকে বসুন্ধরা ফলস থেকে যেতে গেলে আরো দূরে, মানে ওটা ট্রেকিংই আছে হিসাব মতন 8 থেকে 12 দিন। 8 থেকে 12 দিন, মানে তোমাকে প্রিপারেশন নিয়ে আসতে হবে। সিরিয়াসলি বলছি, আমি মরে যাবো। আর লোকেদের জন্য 8 দিন, আমাদের জন্য তো 12 দিনের, আমাদের জন্য 12 দিনের কম নয়। তো চলো কি কম নয়। এই ভিডিওটা এখানে রাখলাম। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর জানাতে ভুলো না যে বদ্রি আর মানার ভিউ তোমাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে ব্লেসড, বাই বাই।